আমাদের পাশের বাসার মৌমিতার আপুর একটা ভিডিও ভাইরাল হয়েছে। শুনেছি ভিডিওটাতে নাকি মৌমিতা আপুর অনেক অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করা আছে। বাসা থেকে বের হওয়ার পর চারিদিকে শুধু একটাই কথা শোনা যাচ্ছে যে মৌমিতা আপুর ভিডিও ভাইরাল হয়েছে। কেউ কেউ তো বিভিন্ন গ্রুপে মৌমিতা আপুর ছবি দিয়ে বিভিন্ন ক্যাপশন দিয়ে পোস্ট করেছে। সে ছবির নিচে কেউ কেউ লিঙ্ক হবে নাকি মামা এই টাইপের কমেন্টও করেছে। কেউ কেউ তো ছি ছি বলে মুখ বেঁকাচ্ছে। খেয়াল করলাম সবাই শুধু দোষটা একচেটিয়াভাবে মৌমিতা আপুকেই দিচ্ছে আর বলছে মেয়েটা নষ্টা। কিন্তু সাদেক ভাই, ও সাদেক ভাইকে সেটা আগে বলিনি। সাদেক ভাই হলো মৌমিতা আপুর বিএফ। আমার জানা মতে তাদের সম্পর্ক 4 বছরের। কলেজে থাকাকালীন সময়ে মৌমিতা আপুর সাথে সাদেক ভাইয়ের সম্পর্ক হয়। আর এখন মৌমিতা আপু অনার্স 3য় বর্ষে পড়ে। ওনাদের সম্পর্ক একটা আইডলের মতো ছিল, কারণ বিভিন্ন গ্রুপগুলোতে ওনারা বিভিন্ন কন্টেস্টে জয়ী হতো বেস্ট কাপল হিসেবে। অনেকে সম্পর্ক দেখে প্রচণ্ড রকম হিংসা করতো। বলা চলে ছেলেরা চাইতো মৌমিতার মতো জিএফ আর মেয়েরা চাইতো সাদেকের মতো বিএফ। এবার আসি ঘটনায়। ভিডিওটা ভাইরাল হওয়ার পর খেয়াল করলাম সবাই মৌমিতা আপুকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে, কিন্তু সাদেক ভাইকে নিয়ে এমন কোনো কথাই শোনা যাচ্ছে না। তাই ভিডিও দেখার খুব ইচ্ছে জাগলো। প্রথমত আমি সবেমাত্র 18তে পা দিয়েছি, তাই কেন জানি না এসব ব্যাপারগুলো বেশ কৌতূহল জাগে। কেন জানি না সবার কথাই মনে হচ্ছে এ দোষটা একান্তই মৌমিতা আপুর। না হয় সবাই শুধু মৌমিতা আপুকে নিয়ে বাজে কথা বলবে কেন? প্রশ্নের মাত্রা তা বাড়ার সাথে সাথে কৌতূহলের মাত্রা বেড়ে যেতে লাগলো। মনে হতে লাগলো ভিডিওটা দেখাই শ্রেয়। তাই দেরি না করে বিভিন্ন গ্রুপগুলোতে খুঁজতে লাগলাম। পোস্টের নিচে কমেন্টগুলোতে চেক করলাম। খুব বেশি কষ্ট পোহাতে হলো না। এই ফেসবুক মেসেঞ্জারের সুযোগে খুব সহজেই লিঙ্কটা পেয়ে গেলাম। দুরু বুক নিয়ে ভিডিওটা ওপেন করলাম। ভিডিও দেখার পর মনে হলো যা হয়েছে দুজনের সম্মতিতে হয়েছে। তাই প্রথমে আমার মনে প্রশ্ন জাগলো, তাহলে সবাই কেন মৌমিতা আপুকে দোষ দিচ্ছে? সাদেক ভাইকে কেন সবাই কিছু বলছে না? দোষটা মৌমিতা আপু একা করেনি। 4 বছর সম্পর্ক মেনে নিলাম তারা ভুল করেছে, তবে কেন তার দায়টা মৌমিতা? শিক্ষিত সমাজে যতই নারীদের অধিকার আদায় করা হয় না কেন, মানুষ মন থেকে সব দোষের দায়টা নারীর উপর চাপিয়ে দেয়, নিজের পুরুষত্ব জাহির করে। এই মুহূর্তে আমার শুধু কেন জানি না মৌমিতা আপুকে দেখতে মন চাচ্ছে। কারণ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সাদেক ভাই বেশ কয়েকবার গলির মোড়টায় হাসি মাখা মুখে চা খেতে দেখলেও মৌমিতা আপুকে বাসার বাইরে একবারও দেখিনি। সাদেক ভাই যেভাবে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে সাদেক ভাইয়ের কিছুই হয়নি। বোঝাই যাচ্ছে বাসা থেকে খুব বেশি চাপ পায়নি, তাই হয়তো আরামসে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে গলির মোড় দিয়ে হেঁটে গেলে সাদেক ভাইয়ের কয়েকটা বন্ধুর কথা কানে আসে টুকিটুকি। কেউ কেউ তো সাদেক ভাইকে বলে, মামা সেই মাল খেলি, বড়িটা না ও। সাদেক ভাই একটা লাজুক হাসি দিয়ে সবার পিঠ চাপড়াতে থাকে। আর অপরদিকে আমিও 7-5 ভাবতে ভাবতে মৌমিতা আপুর বাড়িতে গেলাম। যদিও বাবা মা কড়া করে না করে দিয়েছিল মৌমিতা আপুর বাড়িতে যেন না যাই, তবুও গেলাম। বাড়িতে ঢুকে প্রথমে খেয়াল করলাম সবাই জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে। মনে হচ্ছে একটা মরা বাড়ি। ভিতরে একটা কম্পন কাজ করতে লাগলো। আর ভাবতে লাগলাম, তাহলে মৌমিতা আপু কি মারা গেছে? চিন্তা করে যেন আমার গাটা শিউরে উঠল। মৌমিতা আপুর রুমে যাওয়ার সাহস করতে পারছিলাম না, কিন্তু হুট করে খেয়াল করলাম মৌমিতা আপুর রুম থেকে একটা আত্মচিৎকারের শব্দ ভেসে আসছে। বুঝতে পারলাম মৌমিতা আপু চিৎকার করে কাঁদছে। মনে সাহস জুগিয়ে মৌমিতা আপুর রুমে গেলাম। গিয়ে দেখলাম আপু বিছানার একপাশে বসে কাঁদছে। আপুর হাত পা খেয়াল করে দেখলাম আঘাতের চিহ্ন। বুঝতে বাকি রইল না আপুর পরিবার আপুকে বেধরম পিটিয়েছে। আমি আপুকে ধরতেই আপু ও করে উঠল। আমাকে দেখে বলল, তুই এখানে কেন এসেছিস? আমার মুখ দেখাও পাপ, তুই রুম থেকে বেরিয়ে যা। আমি নিস্তব্ধ হয়ে গেলাম আপুর কথা শুনে। কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলাম, দোস্ত তুমি একা করনি, দুজন করেছে, তাহলে একা নিজের শাস্তি কেন দিচ্ছ? আর সাদেক ভাই কেন এমন করলো? তোমরা তো বেস্ট কাপল ছিলে, তাহলে কি এমন হলো যে এ হাল? তুমি এখানে পড়ে আছো আর সাদেক ভাই ঠিক ঘুরে বেড়াচ্ছে, কেন তুমি নিজেকে কষ্ট দিচ্ছ? চিৎকার দিয়ে আপু বলল, এই পুরুষ শাসিত সমাজে আমাদের মতো মেয়েরা অপমান ছাড়া কিছুই পায় না। আর সাদেক ভাইয়ের কথা বলছিস তো, ঠকেছে, আমি চরম ঠকেছি তাকে বিশ্বাস করে। 4 বছরের ভালোবাসায় কুরবানি দিয়ে দিল, দিনের পর দিন ব্ল্যাকমেল করতো শরীরের জন্য, না হয় ভাইরাল করে দিবে বলতো। আমি না পেরে সব সহ্য করতাম, কিন্তু কত, আমি তো মানুষ, আমারও তো চাওয়া পাওয়া আছে। বিয়ের জন্য চাপ দিলে এড়িয়ে যেত, তাই সিদ্ধান্ত নিলাম আর যাব না এমন নোংরা কাছে। এর পরের দিনে ভিডিও ভাইরাল হয়। সবাই তো আমাকে খারাপ বলছে আর তাকে বাহাবা দিচ্ছে। ঘটনার পিছনেরগুলো সবসময় আড়াল হয়ে যায় রে। মরে যেতে মন চাচ্ছে, কিন্তু সাহস পাচ্ছি না। আমাকে মেরে ফেল, তাহলে একটু আমার
শান্তি হয়। আপুর কথাগুলো শুনলে খুব অস্বস্তি লাগলো। সাদেক ভাই ছেলে, তাই এত বড় অপরাধ করার পর সে হাসতেছে, ঘুরে বেড়াচ্ছে। আর আপু মেয়ে, তাই আপুর জন্য এ সমাজ কান্নাটাই বরাদ্দ করে রেখেছে। শুধু সমাজের দোহাই দিলে হয় না, মানুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার দোষ দেওয়া দরকার। দোষ একার ছিল না, তবেই কেন আপু শাস্তি পাবে? আপুকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, তবুও আপুকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করলাম আর বললাম, আপু মনে শক্তি বাড়াও, মনকে শক্ত করো। প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, সমাজের নোংরা শাসনের কাছে হেরে যেও না। চাইলে সমাজে বদলানো সম্ভব না, তবে চাইলে নিজের পরিস্থিতি বদলানো সম্ভব। কথাগুলো শুনে আপু বেশ কান্না ছিল। আপুর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওইখান থেকে চুপিসারে বের হয়ে গেলাম। বের হওয়ার পর এক প্রতিবেশী বলল, তুমি এ বাড়িতে গিয়েছো কেন? জানো না ওই বাড়ির মেয়ে নষ্টা? এ বাড়িতে গেলে নষ্টা হয়ে যাবে। তোমার মাকে সব বলবো, এখনই শাসন করা দরকার তোমার। কথাগুলো শুনে অনেক রাগ হলো, তবুও মুখ বুজে সব শুনে চলে আসলাম। বাসায় এসে বাবা মার প্রশ্নের সম্মুখীন হলাম যে ওই বাড়িতে কেন গেলাম। আমি কি জবাব দিব বুঝতে পারছিলাম না। তবুও একের পর এক প্রশ্ন করা হচ্ছে। জবাব দিতে না পারায় আমার মা বাবা আমাকে উত্তম মাধ্যম পাওয়ার করলো। আমি রাগে বলে বসলাম, আমি মমিতাপুর বাড়িতে গিয়েছিলাম, এটা দোষ? তোমার ছেলে যে সাদেক ভাইয়ের সাথে কথা বলে, সেটার জন্য তো একবারও শাসন করতে দেখিনি, কিন্তু কেন? মা চেঁচিয়ে বলল, ও ছেলে আর তুই মেয়ে, আর মেয়েদের একটু গুছিয়ে চলতে হয়, না হয় বিয়ে দেওয়া যায় না। বাবা, ছেলে বলে সাত খুন মাপ আর মেয়ে বলে দোষ না করেও দোষী। কথাটা শোনার পর আমার বাবা আমাকে কষিয়ে চট দিয়ে মাকে বলল, মেয়েকে সামলাও, না হয় এই মেয়ে নিয়ে আমাদের গলা কাটা হয়ে যাব। কঠোর শাসনে রাখো মেয়েকে, এ কথা বলে চলে গেল। আমি রুমে গিয়ে কাঁদতে লাগলাম। নিজেকে অন্যায় কি ছিল খুঁজতে লাগলাম। ভিতর ভিতরে সমাজের দোষ দিতে লাগলাম। সত্যি নারী অধিকার আইন প্রণয়ন হলেও ঘরে ঘরে তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। আইন পুরুষ অনুযায়ী নারী পুরুষ সমান হলে ভেদাভেদ এখনও যায়নি। এর মধ্যে কয়েকটা দিন পার হলো। বেশ কয়েকদিন মমিতাপুর খোঁজ পাইনি। হঠাৎ একদিন খেয়াল করলাম আপু রাস্তায়, সম্ভবত ভার্সিটি যাবে। মমিতা আপুকে দেখে মনটা বেশ খুশি হলো। যাক, মেয়েরা ঘুরিয়ে দাঁড়িয়েছে, কিন্তু দেখে খুব অবাক হলাম। মমিতা আপুকে সব ছেলেরা দেখে বাজে বাজে কথা বলছে। একজন আরেকজনকে বলছে, মামা দেখ সেই মালটা না, বডিটা যা ছিল মা। কি গো মেয়ে, কত রেট তোমার? যাবে নাকি? মজা আমাদেরও কিছু দাও, সাদেককে একা দিলে হবে নাকি? মমিতাপুর কথাগুলো শুনে কাঁদতে লাগলো। মমিতাপুর কান্না দেখে যেন ছেলেগুলোর আরও আনন্দ হতে লাগলো। কান্না দেখে বলতে লাগলো, ওরে বাবুটারে এভাবে কাঁদে না, সাদেক চলে গেছে তাতে কি, আমরা তো আছি, এমন আদর দিব সাদেককে ভুলে যাবে। আসবে নাকি আমার কাছে? চল না বাবু, একটু আদর চিপাই যাই, তোমাকে আদর করে দিব। আপু শুধু কথা শুনে শুনে নিচের দিকে তাকিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলো। খেয়াল করলাম আশেপাশে দোকানের মোড়ে যত ছেলে ছিল সবাই মৌমিতা আপুকে নিয়ে বাজে কথা বলছে, বারবার মাল বলে সম্বোধন করছে আর কুপ্রস্তাব দিচ্ছে। সবচেয়ে বেশি অবাক হয়েছি, এটা দেখেছে চাচার বয়সী লোকেরাও বাদ যায়নি। ইস, কতটা ঘৃণিত এ সমাজ, যেখানে বাপের বয়সী লোকেরাও যুবতী মেয়েকে কুপ্রস্তাব দেয়। ভুল তো দুজনে ছিল, দোষটা দুজন করেছে, তবে কেন শাস্তিটা মৌমিতা আপুকে পেতে হচ্ছে? সাদেক ভাই যখন রাস্তা দিয়ে হাঁটে, কাউকে এটা বলতে দেখলাম না মামা, যে নষ্ট ছেলেটা হেঁটে যাচ্ছে, শালা একটা মাল, শালারা ধইরা কয়েকটা দিলে বুঝবে মেয়েদের সাথে এমন করার পরিণাম। শালারা বাইন্দা বাড়ি দে, এ শালা এখন এলাকায় কেমনে ঘুরে, এ শালা এই এলাকায় থাকলে আরও মাইয়া নষ্ট হইব, শালারে ঝাঁটা দিয়ে বিদায় করে এই এলাকা থেকে। ইস, এই কথাগুলো বলতে হয়তো কোনো ছেলের অপমান মনে এমন কাজ করে দুইবার ভাবতে, কিন্তু এ কাজ করেনি কেউ, দোষটা আরেকজনের উপর চাপিয়ে দিল। এর মধ্যে আপু বাড়িতে চলে গেল। আমি আর আপু বাড়িতে যাওয়ার সাহস পেলাম না। বেশ কিছুদিন কেটে গেল ঘটনার, প্রায় 8 মাস। পাশাপাশি বাড়ি থেকেও মৌমিতা আপুর কোনো খোঁজ পেলাম না। 8 মাস পর একদিন খেয়াল করলাম মৌমিতা আপুদের বাড়ির নিচে পুলিশ। দৌড়ে গেলাম ঘটনাস্থলে, গিয়ে দেখলাম একটা বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে গিয়ে যা শুনলাম তা শুনে আমার ভেতরটা মুচড়াতে লাগলো। কারণ মৌমিতা আপু তার বাচ্চাকে দোতলা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি দৌড়ে আপুর কাছে গেলাম,
গিয়ে দেখলাম আপু জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে। আপু দেখে জিজ্ঞেস করলাম, আপু এরকম করলে? বাচ্চা আগেই নষ্ট করে দিলে। আপু চিল্লাতে চিল্লাতে বলল, আমি আমার বাচ্চাকে খুন করেছি। আমার বাচ্চার কথা যখন জানতে পেরেছি তখন নষ্ট করার উপায় ছিল না, তা নাহলে ওকে আগেই শেষ করে দিতাম। আমি যখন জেনেছি আমার মেয়ে হয়েছে, আমি তখন ভাবলাম এ সমাজ আমার মেয়েকে মর্যাদা দেবে না, এ সমাজ আমার মেয়েকে ধুকে ধুকে মারবে, তাই তাকে জারজ বলবে আর মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে। বড় হয়ে সে যখন তার বাবা মায়ের ভিডিও দেখবে তখন সে ঘৃণায় মুখ লুকিয়ে নেবে। আমার সন্তান এত কষ্ট সহ্য করার চেয়ে মরে যাওয়া ভালো, তাই মেরে দিয়েছি। ভালো করিনি বল? এ বলে আপু হাসতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না আপু মানসিকভাবে অসুস্থ হয়েছে। মূলত এই জন্যই এমন একটা কাজ করছে। দ্বিতীয়বারের মতো আপুর ছবি আবার ভাইরাল হলো। ক্যাপশনে দিল, 2 মিনিট আগে একটা শিশুর প্রাণ হারালো। আপুকে সবাই গালি দিতে লাগলো, মেয়েরাও গালি দিতে ছাড়লো না। কেউ পুরো ঘটনা জানার চেষ্টা করলো না, উল্টে আপুর ছবি ভাইরাল করে আপুর নিচে নামাতে লাগলো। কিন্তু একটাবারও কেউ সাদেক ভাইয়ের ছবি দিয়ে বলল না, কেমন পিতা নিজের সন্তানের দায়িত্ব নিল না। ইস, ভাবতেই গা শিউরে উঠল। এ কোন সমাজে আমি বাস করছি? মনে হয় একটা অসুস্থতার ভিতরে আছি। বিকারগ্রস্ত সমাজে নাগরিক হিসেবে পরিচয় দিতেও কেন জানি না লজ্জাবোধ হয়। ছেলেরা তো মেয়েদের সম্মান দেয় না, সে জায়গায় কিছু মেয়েরাও মেয়েদের সম্মান দেয় না। এর মধ্যে বেশ কিছুদিন পার হলো, প্রায় 3 বছর। মৌমিতা আপুরা বাসা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। মাঝে মাঝে মৌমিতা আপুর কথা মনে হতো, জানতে ইচ্ছে করছে কেমন আছে, কারণ এদিক দিকে সাদেক ভাই ঠিকই বিয়ে করে সুখে সংসার করছে। প্রায় 3 বছর পর ফেসবুক স্ক্রল করতে হঠাৎ চোখ পড়ল মৌমিতা আপুকে নিয়ে একটা পোস্টের পর। হুট করে মৌমিতা আপুকে এইভাবে পোস্টে দেখবো ভাবতে পারিনি আমি। মৌমিতা আপু দ্বিতীয়বারের মতো ভাইরাল হয়েছে। এবার ভাইরাল হলো আপুর মৃতদেহ। ক্যাপশনে ছিল, প্রেমের আঘাত সহ্য করতে না পেরে এক তরুণীর আত্মহত্যা। মৌমিতা আপুকে নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠল। এবার সবার মনে টনক পড়েছে, সবাই শাস্তির দাবি করছে। মনে মনে বেশ শান্তি হতে লাগলো। এবার মনে হয় আপু বিচার পাবে। কিন্তু না, আন্দোলনের ঝড় ফেসবুক তোলপাড় করলো, বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়নি। সময়ের সাথে সাথে সব তালগোল কমে গেল, আর সাদেক ভাইয়ের কোনো শাস্তি হলো না। সাদেক ভাই বেশ সুখে আছে, আর আপু থাক, আর কথা বলা ভাষা নেই, কথা জড়িয়ে যাচ্ছে। আমরা এতটাই সভ্য সমাজে বাস করি, এখানে ধর্ষিতার ছবি ভাইরাল হয়, ধর্ষকের না। এমন সমাজে বাস করি যেখানে ভাইরাল নামক ব্যাধিতে সবাই আক্রান্ত। কোনো কিছু করলেই সেটার সত্য মিথ্যা যাচাই না করে ভাইরাল করতে আমার বেশ ওস্তাদ। আর আমাদের প্রতিবাদের ধারণাও ঘরে বসে ফেসবুকের মাধ্যমে দায়সারা হয়ে যাচ্ছে। ভাইরাল নামক ব্যাধি থেকে সবাই বেরিয়ে আসা উচিত, কারণ এই ভাইরাল বিষয়টা সবার জন্য সবসময় হিতকর নাও হতে পারে। ভাইরাল করতে নিষেধ নেই, তবে যেন হয় দৃষ্টান্তমূলক ভাইরাল। যে ভাইরাল মানুষের প্রাণ নেবে, সে ভাইরাল হবে মানুষের জন্য হিতকর। আমার কাছে কেন জানি না মনে হয় আধুনিক যুগে আমরা সবাই রোগে আক্রান্ত। কোনো ইস্যু পেলেই হলো, কিন্তু সমাজের জন্য সেটা কতটা স্বাস্থ্যকর সেটা আর ভাবি না। এভাবে সমাজ আর হুমকির মধ্যে ফেলে দিচ্ছি। কিছু কিছু মানুষের মানসিক বিকাশেও সেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের উচিত নিজেদের এসব ব্যাধি থেকে বের হয়ে আসা। গল্পটা কাউকে আঘাত করার জন্য লেখা হয়নি, শুধুমাত্র সমাজের একটা চিত্র ধরে তুলতে লেখা হয়েছে। কেউ ব্যক্তিগত জীবনের সাথে মিলাবেন না, কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি। সমাপ্ত। ভাইরাল গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।